হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নওশিন তাবাসসুম অহনা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা জীবের প্রজনন অধ্যায়টা পড়ব। অধ্যায়টা তুলনামূলক বড় হওয়ার কারণে আমাদের অনেক সময় একটু কঠিন মনে হয়ে থাকে, বাট ট্রাস্ট মি, টপিকটা অনেক সহজ। আমরা মূল টপিকগুলো একবার করে গো থ্রু করবো এবং কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাও গো থ্রু করবো। আমি চেষ্টা করব ক্লাসটা যেন বেশি বড় না হয়ে যায়, কারণ ক্লাস অনেক বেশি লেন্দি হলে দেখা যায় যে এক বসায় শেষ করতে ইচ্ছে করে না এবং তখন ফোন স্ক্রল করা বা চ্যাপ্টারটা অনেক বেশি বোরিং হয়ে যায়। আইল ট্রাই নট টু ডু দ্যাট ফর ইউ গাইজ। আমি এই চ্যাপ্টারের প্রথম অংশটা একবার রেকর্ড করেছিলাম, বাট কোনো এক কারণে হয়তো অডিওটা যায়নি। তো তোমরা দেখবে যে ক্লাস নেওয়ার মাঝে মাঝে সামনে যাব, সামনে আমাদের সেট আপটা আছে, সামনে গিয়ে দেখে আসবো যে অডিও রিসেপশন ঠিকমতো হচ্ছে কিনা। সো উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস গেট স্টার্টেড। জীবের প্রজননে আমাদের প্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে প্রজনন জিনিসটা আসলে কি। প্রজনন বলতে বোঝায় এটা এমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তুমি যেমন শ্বাস নিচ্ছ, খাওয়া দাওয়া হজম হচ্ছে, তারপর মলমূত্র ত্যাগ করছে, ওটা যেমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ঠিক তেমনি প্রজননও এমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে। যে কোনো জীব তার প্রতিরূপ সৃষ্টি করে, প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়, প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়, ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এখন প্রজনন কেন গুরুত্বপূর্ণ বলতো? কেননা সব জীব যদি, আমরা জানি যে কোনো জীবের জন্ম হলে মৃত্যু হবে, এভাবে যদি একটা সময় সকল জীব মারা যেত তাহলে কি পৃথিবীতে কোনো মানুষ জীবজন্তু বেঁচে থাকতো? নট রিয়েলি। কিন্তু আমরা কিন্তু দেখছি যে পৃথিবীতে অনেক মানুষ, অনেক জীবজন্তু। এটা কিভাবে সম্ভব হচ্ছে? প্রজননের মাধ্যমে। সো প্রজনন হচ্ছে এমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যাচ্ছে। এখন প্রজননের প্রকারভেদ আছে। প্রজননের প্রকারভেদ সম্পর্কে আমরা যদি বলি, আচ্ছা আমি যে এখানে লিখেছিলাম আবার লিখছি। প্রজননের প্রকারভেদ সম্পর্কে যদি আমরা লিখি, প্রজননের প্রকারভেদ, প্রজনন মোটা দাগে দুই ধরনের হতে পারে। কি কি হতে পারে? একটা হচ্ছে অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে যৌন প্রজনন। এখন অযৌন প্রজনন হচ্ছে এমন একটা প্রজনন প্রক্রিয়া যেখানে আমাদের গ্যামেটের মিলন হয় না, গ্যামেটের মিলন হয় না। গ্যামেট বলতে আসলে আমরা কি বুঝি? আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ে এসেছি। কোষ বিভাজন চ্যাপ্টারে মনে করে দেখো, বা 2 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে কোষ হচ্ছে দুই ধরনের, কাজ অনুযায়ী কোষ দুই ধরনের। একটা হচ্ছে দেহকোষ, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক। আরেকটা হচ্ছে জনন কোষ। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল মনে করে দেখো তো? n সংখ্যক। এখন এই জনন কোষটা কিভাবে উৎপন্ন হয়? জনন কোষটা কিভাবে উৎপন্ন হয়? এই জনন কোষটাকে আমরা অনেক ক্ষেত্রে কি বলে থাকি জানো? জনন কোষকেই আমরা অনেক ক্ষেত্রে গ্যামেট বলে থাকি। জনন কোষ কিভাবে উৎপন্ন হয়? জনন কোষ উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখব যে জনন মাতৃকোষ বলে একটা জিনিস আছে। জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষের, এটা আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে এসেছিলাম, কোষ বিভাজন চ্যাপ্টারে। জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক। এই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে যায়। সে কি করে? সে মিওসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে গিয়ে সে জনন কোষ উৎপন্ন করে। এই জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত বলো তো? জনন কোষের ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক। তাহলে মিওসিস কোষ বিভাজনে মূলত কি হয়ে থাকে? মিওসিস কোষ বিভাজনে আমরা দেখি মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা জনন মাতৃকোষ, সেটা প্রথমে মিওসিস 1 মধ্য দিয়ে যায়। মিওসিস 1, এই মিওসিস 1 মধ্যে দিয়ে গিয়ে সে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ তৈরি করে, দুইটা কোষ তৈরি করে। এরপর সে কি করে? এরপর সে মিওসিস 2 মধ্য দিয়ে যায়। এই মিওসিস 2 সেটা অনেকটা মাইটোসিসের মতো। আমি জানি তোমরা জানো, তারপরও এটা আরেকবার বলা, জাস্ট একটা রিক্যাপচুলেশন হিসেবে, যাতে তোমাদের কিছুটা হলেও মনে পড়ে। সো মিওসিস 2 মাধ্যমে গিয়ে সেরে সে n সংখ্যক আরেকটা কোষ তৈরি, আরও 2টা কোষ তৈরি করে। এখানেও সিমিলারলি আরও 2টা কোষ তৈরি করে। অর্থাৎ আমার এখানে কি হচ্ছে? আমার এখানে 2n সংখ্যক জনন মাতৃকোষ থেকে 4টা
এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ উৎপন্ন হচ্ছে, এন সংখ্যক জনন কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে এই এন সংখ্যক জনন ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষটাকে কিন্তু আমি গ্যামেট বলছি। এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষের দরকারটা আসলে কি? কেননা যখন আমার স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ এন সংখ্যক বিশিষ্ট, স্ত্রী জনন কোষও এন সংখ্যক বিশিষ্ট। এই দুইটা যখন মিলিত হবে, এই দুটো যাতে মিলিত হয়ে আমার 2n সংখ্যক নতুন কোষটা উৎপন্ন করে, যেটাকে আমরা জাইগোট বলছি। এখন এই অর্ধেক হওয়া কেন প্রয়োজন? অর্ধেক যদি না হতো তাহলে স্ত্রীজনন কোষও 2n সংখ্যক হতো, পুংজনন কোষও 2n সংখ্যক হতো। এই দুইটা মিলিত হয়ে আমার 4n হয়ে যেত। 4n হয়ে গেলে প্রজাতির মধ্যে আমূল পরিবর্তন চলে আসতো, যেই কারণে আমার স্ত্রীজনন কোষও n সংখ্যক হতে হয়, পুংজনন কোষও n সংখ্যক হতে হয়, যেন এই দুইটা জনন কোষ যখন মিলিত হচ্ছে আবার যেন ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার সমান হয়, অর্থাৎ বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। এটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ে এসেছি। এই যে জাইগোটটা আছে, এই জাইগোটটা থেকে পরবর্তীতে কি হচ্ছে, এটা কিন্তু হয় না, এই জাইগোটটা থেকে পরবর্তীতে কি হচ্ছে, বিশাল দেহি তিমি মাছ, বট গাছ, এই সব বহুকোষী জীব উৎপন্ন হয়ে থাকে। তোমাদের মনে আছে আমরা 2 নাম্বার চ্যাপ্টারে বা 3 নাম্বার চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে 2 ধরনের জীব হয়। একটা হচ্ছে এককোষী জীব যার দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন অ্যামিবা, অ্যাম্বার ক্ষেত্রে আমরা দেখতে পারি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পারি। আরও কি আছে? আমাদের বহুকোষী জীব আছে। বহুকোষী জীব কারা? বহুকোষী জীব হচ্ছে তিমি মাছ, তারপর হচ্ছে গিয়ে বট গাছ, মানুষ, বাঘ, যাদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত। এখন এই এককোষী জীবের কি হয়? এককোষী জীব মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আরও অনেকগুলো এককোষী জীব তৈরি করে, অর্থাৎ তার প্রজনন সম্পন্ন করে। এই অযৌন প্রজননটা আমরা দেখতে পাই মূলত নিম্ন শ্রেণীর জীবে। আর যৌন প্রজনন তাহলে আমরা কাকে বলছি? যৌন প্রজনন হচ্ছে সেই প্রজনন যেখানে গ্যামেটের মিলন ঘটছে এবং গ্যামেট তৈরির মূল গ্যামেটটা আসলে কি বলতো? গ্যামেটটা হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। তাহলে এই গ্যামেটটা আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে? n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ কিভাবে উৎপন্ন হচ্ছে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে বলো তো যৌন প্রজননের পূর্ব শর্ত কি হবে? যৌন প্রজনন হতে হলে আমার n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ লাগবে এবং এই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ আমি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পাবো, অর্থাৎ যৌন প্রজননের পূর্ব শর্ত হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হওয়া। তাহলে আমরা এখন পর্যন্ত কি বললাম? আমরা এখন পর্যন্ত প্রজনন কাকে বলে, প্রজনন কেন গুরুত্বপূর্ণ, প্রজনন 2 ধরনের মূলত হয়ে থাকে, অযৌন প্রজনন, যৌন প্রজনন। এছাড়াও অঙ্গজ প্রজনন নামে একটা জিনিস আছে, সেটা তোমাদের এই পর্যায়ে লাগছে না বলে আমি হয়তো ডিটেলসে যাচ্ছি না। অঙ্গজ প্রজনন আমরা কৃষির ক্ষেত্রে দেখে এসেছি, যখন দেখা যায় যে একটা গাছের ডালের বাকল কেটে, ধর আমি সার, গোবর এগুলো মিক্স করে পেঁচিয়ে দিলাম, যখন ওই কাটা অংশটা থেকে মূল গজানো শুরু করছে তখন আমি পুরো ডালটা কেটে আমি অন্যত্র তখন মাটির মধ্যে রোপণ করে দিলাম, মাটিতে পুঁতে দিলাম, তখন কি হচ্ছে? নতুন একটা গাছ উঠলো। অর্থাৎ উদ্ভিদের দেহের একটা অংশ বা একটা অঙ্গ থেকে আরেকটা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এটাকে অঙ্গজ প্রজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলে। এটা তোমাদের এই পর্যায়ে লাগছে না দেখে আমি ইন ডিটেলসে যাচ্ছি না। সো এটা একটা আছে, জাস্ট মাথায় রাখো। এমনি আমাদের যৌন প্রজনন এবং অযৌন প্রজনন আছে। অযৌন প্রজনন মূলত নিম্ন শ্রেণীর জীবে আমরা দেখতে পাই, যৌন প্রজনন উচ্চ শ্রেণীর জীবে দেখা যায়। অযৌন প্রজননে গ্যামেটের মিলন হয় না, আর যৌন প্রজননে গ্যামেটের মিলন হয়। গ্যামেট জিনিসটা কি? গ্যামেট বলতে আমরা অনেক সময় জনন কোষকে বোঝাচ্ছি, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে থাকে, n সংখ্যক হয়ে থাকে। কেন n সংখ্যক হচ্ছে? যেন যখন স্ত্রী জনন কোষ পুংজনন কোষ মিলিত হবে তখন যেন জাইগোটের মধ্যে
ক্রোমোজোম সংখ্যাটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার সমান হয়, যেন ফরেন না হয়ে যায়। এবং এই যে গ্যামেট তৈরির পূর্ব শর্ত হচ্ছে আমার মিওসিস কোষ বিভাজন, যেখানে 2n সংখ্যক থেকে আমি n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ পাচ্ছি। এই জন্য কিন্তু বলা হয়ে থাকে যৌন জননের পূর্ব শর্ত হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হওয়া। তাহলে আমাদের মূলত এই পেজে তোমাদের প্রথম দিকে যে জিনিসগুলো ছিল সেটা কাভার হয়ে গিয়েছে। এখন যৌন জননের ক্ষেত্রে আমরা দেখব দুইটা বিপরীতধর্মী জনন কোষ পরস্পরের সাথে মিলিত হয়, যেটা আমরা তোমাকে দেখালাম যে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত হচ্ছে, বিপরীতধর্মী দুইটা জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। এই জাইগোটটাই পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বারবার বিভাজিত হতে হতে বিশালদেহী তিমি মাছ, বটগাছ, বাঘ, মানুষ, এই যে বহুকোষী জীবগুলো আছে সেগুলো তৈরি করে থাকে। এখন পুংজনন কোষকে আমরা শুক্রাণু বলে থাকি, স্ত্রী জনন কোষকে অনেকে আমরা ডিম্বাণু বলে থাকি। এই দুই ধরনের জনন কোষ একই। আমরা যেহেতু এখন প্রথমে উদ্ভিদ নিয়ে আলোচনা করব, এই দুই ধরনের জনন কোষই এই দুই ধরনের যে জনন কোষ আছে, দুই ধরনের জনন কোষ বলতে আমি বুঝাচ্ছি পুংজনন কোষ, আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এই দুইটা কোষ একই উদ্ভিদে থাকতে পারে। যখন একই উদ্ভিদে থাকে তখন সেটাকে আমরা বলছি সহবাসী। অর্থাৎ একই উদ্ভিদের মধ্যে তুমি পুংজনন কোষ পাচ্ছ, স্ত্রী জনন কোষ পাচ্ছ। যদি আলাদাভাবে থাকে, যদি আলাদা উদ্ভিদে থাকে তখন সেটাকে কি বলছি আমরা? তাহলে সহবাসী কাকে বলছি? সহবাসী বলছি একই দেহে যখন থাকছে সেটাকে আমরা বলছি সহবাসী বা মনোইসিয়াস। যারা বাংলা ভার্সনে আছো তাদের কিন্তু ইংলিশ টার্মটাও মাথায় রাখতে হবে, যেহেতু তোমাদের বইয়ে ইংলিশ টার্মটা মেনশন আছে। আর দুই ধরনের জনন কোষ যদি ভিন্ন দেহে থাকে, আলাদা থেকে থাকে, তখন তাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা ভিন্নবাসী বলবো, ভিন্নবাসী বলবো। ভিন্নবাসী বলবো। তাহলে কি বলছি? ডায়োসিয়াস উদ্ভিদ বলবো। জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত কি? মিওসিস কোষ বিভাজন হতে হবে। কেন মিওসিস কোষ বিভাজন হতে হবে এটাও কিন্তু আমরা গো থ্রু করেছি, যেন 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে আমি কি পাই? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে আমি n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ পেতে পারি। কেন? কেননা আমার যখন স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ মিলিত হবে, ধরো এই হচ্ছে আমার স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ যখন মিলিত হবে তখন যেন জাইগোটের ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার সাথে ধ্রুব থাকে, অর্থাৎ 2n সংখ্যক এই সংখ্যাটা ধ্রুব থাকে। তারপর হচ্ছে ওই জাইগোটটাই মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হতে 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 বহুকোষী জীবদেহ তৈরি করবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে প্রজনন, আমাদের এই পুরো জিনিসটা, আমাদের যৌন প্রজননের জিনিসটাকে আরো ব্যাখ্যা করা হয়েছে। কেন যৌন প্রজনন প্রয়োজন, কেন প্রজনন প্রয়োজন, যেন বিবর্তনের ধারায় জীবটা বেঁচে থাকতে পারে। এই যে ডাইনোসরকে আমরা এখন দেখতে পাচ্ছি না, কেননা ডাইনোসরের কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রজনন আর হয় নাই। ডাইনোসর হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের সাথে সে আর খাপ খাইয়ে যেতে পারেনি। আর হচ্ছে আমাদের যেই নিম্ন শ্রেণীর জীবগুলো আছে তারা মূলত কোষ বিভাজনের মাধ্যমে বা অযৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আচ্ছা, এবার আমরা উদ্ভিদ প্রজননের কথা যখন বলবো তখন আমাদের জানতে হবে ফুলের বিষয়টা। প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ হচ্ছে ফুল। এই জিনিসটা তোমাদের ক নাম্বারের প্রশ্ন বলো, এমসিকিউ বলো, সব জায়গায় আসবে যে প্রজননের জন্য রূপান্তরিত বিটপ কাকে বলছে। একটু সামনে থেকে সাউন্ডটা দেখে আসি। সো আমরা যেটা বলছিলাম,
এখানে রূপান্তরিত তাহলে ফুল হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। এখন একটা ফুলের, আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। আমি মাঝখানে ভিডিওটা পজ দিয়ে নিয়েছিলাম, পিছনে আওয়াজ হচ্ছিল কনস্ট্রাকশনের, সো উই হ্যাড টু ওয়েট আনটিল উই ক্যান স্টার্ট দ্য শুট অ্যাগেন। সো 5টা স্তবক থাকছে। 5টা স্তবকের মধ্যে কি কি থাকছে? আমার থাকছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হচ্ছে অনেকটা, আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ধরো শর্মা বানাচ্ছ, তুমি আগে একটা রুটি নিবা, তার উপর তুমি ধরো চিকেন, ডিম, ফ্রেঞ্চ ফ্রাই, সস, যত কিছু আছে সব দিচ্ছ। সো পুষ্পাক্ষ হচ্ছে যে অক্ষের উপর ফুলের অন্যান্য স্তবকগুলো বিন্যস্ত থাকে, এটা সবার বাহিরে। তারপর কি থাকছে? আমার বৃতি থাকছে। বৃতি সবুজ রঙের হলে সেটা সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। যদি সেটা রঙিন হয়ে থাকে সেটা কি করছে? সেটা আমার হচ্ছে দেখা যাচ্ছে পরাগায়নে বা পরাগায়নে সহযোগিতা করছে। কিভাবে পরাগায়নে সহযোগিতা করছে? পরাগায়ন নিয়ে আমরা সামনে পড়ছি, সো একটু মাথায় রাখো যে এটা যদি রঙিন হয় তাহলে সেটা পরাগায়নে সহযোগিতা করে। কিভাবে করে? যে ধরো রঙিন বৃতি দেখে কোনো একটা পতঙ্গ এসে উড়ে ফুলে বসলো এবং সেটা পরবর্তীতে প্রজননে হেল্প করছে। এছাড়া আমার দলমণ্ডল বা পাপড়ি আছে, সেটাও কিন্তু আমার পরাগায়নে সহযোগিতা করছে এবং ভিতরের 2টা স্তবককে রক্ষা করতে বা প্রোটেকশন দিচ্ছে। এছাড়া আর কি আছে? পুংস্তবক আছে, পুংস্তবক আছে এবং স্ত্রীস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। এখন এই 5টা স্তবক যেই ফুলগুলোর মধ্যে উপস্থিত থাকছে তাদেরকে আমরা সম্পূর্ণ ফুল বলছি, যেমন জবা, ধুতরা। এটার মধ্যে কোনো একটা যদি না থাকে সেটাকে আমরা অসম্পূর্ণ ফুল বলছি, যেমন লাউ, কুমড়া। এখন যখন সবগুলো থাকছে তার মানে কি? পুংস্তবক আর স্ত্রীস্তবক থাকছে। যে সকল উদ্ভিদের মধ্যে আমরা পুংজনন এবং স্ত্রীজনন অঙ্গ, অর্থাৎ পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই পাচ্ছি, তাদেরকে আমরা উভলিঙ্গ ফুল বলছি, যেমন জবা, ধুতরা, কারণ ওদের মধ্যে সবগুলোই আছে। আবার যাদের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র যে কোনো একটা পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকছে সেটাকে আমরা কি বলছি? একলিঙ্গ ফুল বলছি। তাহলে সম্পূর্ণ ফুলের উদাহরণ আর উভলিঙ্গ ফুলের উদাহরণটা কিন্তু আমরা এখানে সেম পাচ্ছি। এবং অসম্পূর্ণ ফুল যেমন লাউ, কুমড়া, আবার একলিঙ্গ ফুল লাউ, কুমড়া, এই দুইটার উদাহরণও কিন্তু সেম। আমি যেভাবে মনে রাখতাম লাউ এবং কুমড়া দুইটারই বীজই অনেক বড় বড়, তো এটা দিয়ে মাথায় রাখতাম যে আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে একলিঙ্গ ফুল। এবার আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে স্তবকগুলো। এখন আরেকটা জিনিস আছে, এই দুইটা পুংস্তবক স্ত্রীস্তবক একটাও যদি না থাকে সেটাকে আমরা ক্লিপ ফুল বা নিউটার ফুল বলছি। এবার হচ্ছে এখানে আমাদের পুরা স্তবকের সবগুলো জিনিস দেখানো আছে। আমাদের এখানে কি আছে? পুষ্পাক্ষ আছে, তারপর হচ্ছে কি সেপাল কাকে বলছি? বৃত্তির প্রতিটা অংশকে বলা হচ্ছে সেপাল। বৃত্তির প্রতিটা অংশকে আমরা সেপাল বলছি। এরপর আমার এখানে কি থাকছে? পাপড়ি থাকছে। পাপড়ির প্রতিটা অংশকে বা দলমণ্ডলের প্রতিটা অংশকে আমরা বলছি পেটাল। তারপর আমার কি থাকছে? এই যে লম্বা অংশগুলো, যেটা আমি হলুদ রং করছি, এখন আমি নীল রং দিয়ে করব। এই যে দণ্ড আকৃতির একটা অংশের উপরে এরকম একটা অংশে পুরাটাকে আমরা বলছি পুংস্তবক। পুংস্তবকের মধ্যে দণ্ডের মতো অংশটাকে আমরা বলি পুংদণ্ড। দণ্ডের মতো অংশটাকে বলি আমরা পুংদণ্ড, এবং এর মাথায় যে থলির মতো অংশটা থাকে সেটাকে আমরা বলি পরাগধানী বা পরাগথলি। পরাগধানী আর পরাগথলি সেম জিনিস। পরাগধানীর মধ্যে আমার পরাগ রেণু বা পোলেন তৈরি হয়। পরাগ রেণু বা পোলেন তৈরি হয়, পরাগ রেণু তৈরি হয়। এই পরাগ রেণুই হচ্ছে আমার প্রজননে অংশগ্রহণ করে থাকে, প্রজননে ডিরেক্টলি অংশগ্রহণ করে থাকে। দেখা যায় একটা মৌমাছি ধরো এই গোলাপি রঙের ফুল দেখে সে এখানে এসে বসলো। এই যে এই জিনিসটা, যেটাকে আমরা অন্য কালার দিয়ে দেখাই, ধরো আমি রেড কালার দিয়ে যে জিনিসটা আঁকছি, এখন কালার করছি, সেটা হচ্ছে আমার স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের উপরের এই অংশটাকে, স্ত্রীস্তবকের উপরের এই অংশটাকে আমরা বলছি গর্ভমুণ্ড। তারপর এই দণ্ডের মতো অংশটাকে বলছি গর্ভদণ্ড, এবং এর ভিতরে এই অংশটাকে বলছি গর্ভাশয়। তো দেখা যাচ্ছে কি হলো, ধরো এই ফুলের এই জায়গায় এটাও হচ্ছে আমার কি? এটাও হচ্ছে আমার গর্ভমুণ্ড। এখন এখানে তো আমার পরাগ রেণু তৈরি হয়ে আছে, একটা
মৌমাছি এসে কমলা রঙের ফুল দেখে সেখানে এসে বসলো, ওর পায়ের মধ্যে পরাগরেণু লেগে গেল। সে যখন উড়ে উড়ে আবার এই ফুলটাতে আসবে তখন সে কি করলো, তার পায়ে লেগে থাকা পরাগরেণু গর্ভদণ্ডে লেগে গেল। এই পরাগরেণুটা তারপর কি হচ্ছে, গর্ভদণ্ড হয়ে, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড হয়ে গর্ভাশয়ে আসে। গর্ভাশয়ের মধ্যে আমার ডিম্বাণু থাকছে, পরাগরেণু থেকে আমার পুংজনন কোষ তৈরি হচ্ছে। এখানে অলরেডি ডিম্বাণু তৈরি হয়ে আছে, তাহলে ডিম্বাণু আর পুংজনন কোষ বা শুক্রাণু মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে বা প্রজনন সম্পন্ন করে। এটাই আমরা সামনের কয়েকটা পার্টে দেখব। এখন পুষ্পাক্ষকে আমি অলরেডি বলেছি, এটা একটা গোলাকার ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে। ফুলের বৃন্ত বলতে আমরা কি বুঝি, ধরো এটা হচ্ছে আমার কাণ্ড, কাণ্ড থেকে এরকম একটা ডাটা বোটার মতো অংশ উঠে যায় না, তারপর ধরো এখানে ফুলটা থাকছে, এই বোটার মতো অংশটাকে আমরা বলছি বৃন্ত। এই বৃন্তের শীর্ষে কি থাকছে, শীর্ষে থাকছে হচ্ছে আমার পুষ্পাক্ষ। কিছু কিছু ফুল আছে যাদের বৃন্ত থাকে, কিছু কিছু ফুল আছে যাদের বৃন্ত থাকে না। বৃন্তযুক্ত ফুলও আছে, বৃন্তহীন ফুলও আছে। বৃতি হচ্ছে যেটা বাহিরের স্তবক, ফুলের বাইরের স্তবক কি, এটা এমসিকিউতে চলে আসে। বৃতির কাজ কি, এটাও কিন্তু প্রশ্নে আসে। যে বৃতি যদি সবুজ রঙের হয় সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, যদি রঙিন হয় তাহলে সে পরাগায়নে সহযোগিতা করে, এছাড়া সে আক্রমণ থেকে রক্ষা করে, যেহেতু সে বাহিরে, সে আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া যুক্ত বৃতি হতে পারে, আর যদি আলাদা থাকে সবগুলা বৃতি সেটাকে আমরা বিযুক্ত বৃতি বলি। এবং প্রত্যেকটা খণ্ডাংশকে বৃত্তাংশ বা সেপাল বলে, সেপাল। এরপর আমরা দেখলাম দলমণ্ডল কি, দলমণ্ডল হচ্ছে পাপড়ি, প্রতিটা অংশকে পাপড়ি বলছে। এটার রঙের কারণে কি হয়, আকৃষ্ট হয়ে পতঙ্গ আসে, একটা মৌমাছি উড়ে আসলো, সেটা প্রজননে অংশগ্রহণে সহযোগিতা করে। এছাড়া সে কি করে, পোকামাকড়কে এমনিও সে ভিতরের যে তোমার ধরো পাপড়িও কিন্তু কিছুটা হলেও প্রোটেকশন দিচ্ছে। তারপর আমরা চলে আসবো পুংস্তবক। পুংস্তবকের জিনিসটা আমরা অলরেডি দেখেছি যে পুংদণ্ড থাকছে, মাথায় থাকছে পরাগধানী বা পরাগথলি, এর মধ্যে পরাগরেণু থাকে। এই পরাগরেণু থেকে পরবর্তীতে আমি পুংজনন কোষ পাচ্ছি। এই যে পরাগরেণু থাকে এটাকে আমরা পরাগও বলে থাকি, পরাগ উৎপন্ন হচ্ছে। এই পরাগরেণু কি করে, অঙ্কুরিত হলে, অঙ্কুরিত শব্দটা অনেকে বুঝতে পারি না। অঙ্কুরিত মানে ধরো বীজ, যে কোনো একটা বীজ তুমি মাটির মধ্যে পুঁতে দিলে ওটা থেকে কি হয়, অঙ্কুর উদ্গম হয় না, একটা নতুন পাতা উঠে আসে না, অর্থাৎ গজায়। সো ওখান থেকে অঙ্কুরিত হয়ে পরাগ নালিকা তৈরি হয়। কি তৈরি হয়, পরাগ নালিকা তৈরি হয়। পরাগ নালিকার মধ্যে আমরা পুংজনন কোষ পাই। এই পুংজনন কোষটাই সরাসরি প্রজননে অংশগ্রহণ করে থাকে। এখন তোমাদের এখানে যে জিনিসটা জানতে হবে, যে পুংদণ্ডগুলো আমরা দেখেছিলাম, এখানে আমরা যে পুংদণ্ডগুলো দেখেছিলাম, এই পুংদণ্ডগুলো অনেক ক্ষেত্রে একসাথে যুক্ত থাকে, অনেক ক্ষেত্রে আলাদা থাকে। যদি পুংদণ্ডগুলো একসাথে যুক্ত থাকে সেটাকে আমরা কি বলছি, যখন এক গুচ্ছে যদি থাকে সেটাকে একগুচ্ছ বা মোনাডেলফাস বলে, যেমন জবা। দুই গুচ্ছে থাকলে সেটাকে দ্বিগুচ্ছ বা ডায়াডেলফাস বলে, যেমন মটর। বহু গুচ্ছে থাকলে সেটাকে পলিডেলফাস বলে। এখন আবার এরা কি হতে পারে, যখন পরাগধানী এক গুচ্ছে থাকে তখন তারা, এটা হচ্ছে পরাগধানী। তাহলে আমরা দেখলাম যে পুংদণ্ড একসাথে থাকতে পারে, আবার পরাগধানী উপরে যেটা থাকে, উপরে ধরো আমি যদি এভাবে এঁকে দেখাই, উপরে যে অংশটা ছিল এইটাও যদি একসাথে থাকে সেটাকে আমরা কি বলতে পারি, যুক্তধানী বা সিনজেনেসিয়াস, অথবা মুক্ত অবস্থায় থাকতে পারে। পুংকেশরের দলমণ্ডলের সাথে যুক্ত থাকতে পারে মুক্ত অবস্থায়, কিন্তু পুংকেশর দলমণ্ডল বা পাপড়ির সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। এটাকে এপিপেটালাস বা দললগ্ন। দললগ্ন মানে কি, দলের সাথে অর্থাৎ পাপড়ির সাথে লাগা অবস্থায় থাকতে পারে, যেমন ধুতুরা। তাহলে এই প্রতিটাই কিন্তু আমার এমসিকিউতে আসতে পারে। আমি আবার রিক্যাপ করছি যে অনেক সময় কি হচ্ছে, পুংদণ্ডগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারে, আবার পরাগথলিগুলো কখনো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে। যখন পরাগদণ্ডগুলো এগুলো যখন একসাথে এক গুচ্ছে যুক্ত থাকে সেটা হচ্ছে একগুচ্ছ, যেমন জবা। দুই গুচ্ছেও থাকতে পারে যেমন মটর, আবার বহু গুচ্ছেও থাকতে পারে যেমন আমার শিমুল ফুল। এখন পরাগধানী যেগুলো আছে, দণ্ডের উপর যে থলির মতো অংশটা, এই পরাগধানী যদি একসাথে থাকে সেটা হচ্ছে যুক্তধানী। এক্সাম্পল কি ছিল, এক্সাম্পল ছিল আমাদের এখানে যুক্তধানীর এক্সাম্পল যেহেতু বলেইনি, আমি আলাদা করে মেনশন করছি না, কিন্তু এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। আবার মুক্ত অবস্থায় সে কি করে, পাপড়ির সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে, পাপড়ির সাথে লাগানো অবস্থায় ধানীটা থাকতে পারে, সেটাকে দললগ্ন বলছি। এক্সাম্পল হচ্ছে ধুতুরা।
স্ত্রীস্তবকের ক্ষেত্রেও জিনিসটা ওরকম। স্ত্রীস্তবকের 3টা অংশ, প্রত্যেকটাকে আমরা বলছি কি বলছি, প্রতিটা অংশকে গর্ভপত্র বলছি। গর্ভপত্রের 3টা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। এগুলোও কি হতে পারে, এগুলো হচ্ছে কি সম্পূর্ণরূপে পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে। যেমন যুক্ত গর্ভপত্রী, আলাদা থাকতে পারে বিযুক্ত গর্ভপত্রী। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এই ডিম্বকের মধ্যে স্ত্রীজনন কোষ সৃষ্টি হয়। এই প্রশ্নটা আসে যে স্ত্রীজনন কোষ কোথায় সৃষ্টি হয়? ডিম্বকের মধ্যে স্ত্রীজনন কোষ সৃষ্টি হয়। এখন পুষ্পমঞ্জরি কি? পুষ্পমঞ্জরি হচ্ছে যেভাবে পুষ্পটা, যে কোনো একটা জায়গায় পুষ্প কিভাবে সজ্জিত থাকবে, পুষ্প কিভাবে সজ্জিত থাকবে সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি নিয়মটা। আর যেই মঞ্জরি ডাল বা যেই ধরো একটা এরকম একটা গাছের ডালের মধ্যে ফুলটা ধরো এভাবে থাকবে না, এভাবে থাকবে, একটা ফুল এখানে, একটা ফুল এখানে, একটা ফুল এখানে, এই যে সাজানোর নিয়মটা, এটা হচ্ছে পুষ্পমঞ্জরি। আর যেই ডালের মধ্যে ধরো গাছের ডাল, এটা হচ্ছে আমার গাছ, গাছের ডাল, এটা এই ডালটার মধ্যে যে আছে এই ডালটাকে আমরা মঞ্জরি দণ্ড বলছি। অনেক সময় কি হয়, ডালের একদম সামনে একটা ফুল থাকে, সো এটা বোঝা যাচ্ছে যে এটা আর বৃদ্ধি হবে না, ডালটা আর বৃদ্ধি হবে না। যদি ডালটার, গাছের ডালের বৃদ্ধিটা একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ত থাকে, নিয়ত মানে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকে, সেটাকে আমরা নিয়ত পুষ্পমঞ্জরি বলছি। আর যদি দেখা যায় অনেক বড় ডাল হতে পারে, সেটাকে অনিয়ত পুষ্পমঞ্জরি বলছি। এই জিনিসটা এখানে বলা আছে যে গাছের ছোট একটা শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকে, ফুল সহ এই শাখাটাকে পুষ্পমঞ্জরি বলে, এই পুরা জিনিসটাকে। আর যেই শাখায় বিন্যস্ত থাকে তাকে মঞ্জরি দণ্ড বলে। যদি অনিয়ত বৃদ্ধি হয় সেটাকে অনিয়ত পুষ্পমঞ্জরি, আর থেমে গেলে সেটাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। এবং দেখা যাচ্ছে আমাদের এবার তাহলে প্রজননের জন্য 2টা জিনিস অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পরাগায়ন আর একটা নিষেক। পরাগায়ন সম্পর্কে এখন আমরা পড়বো। পরাগায়ন জিনিসটা কি? পরাগায়ন হচ্ছে মূলত যেটার মাধ্যমে আমার যে পুংজনন কোষ আছে, পুংজনন কোষটা বা পরাগরেণুটা স্ত্রীজনন কোষ বা আমার হচ্ছে গিয়ে গর্ভপত্রের কাছে যাচ্ছে, খুবই সহজ ভাষায় যদি বলি। এখন পরাগায়ন আমার হচ্ছে 2 ধরনের হতে পারে, একটা স্বপরাগায়ন, স্বপরাগায়ন, আর একটা পরপরাগায়ন, পরপরাগায়ন। স্বপরাগায়ন মানে হচ্ছে, এবং এখানে কিন্তু তোমাদের কি প্রশ্ন আসে জানো, যে এই 2টার পার্থক্য কি, কোনটার বেনিফিট কি, কোনটার হচ্ছে গিয়ে সমস্যা কি। তো এখন স্বপরাগায়ন হচ্ছে যখন একই ফুলে পরাগায়ন হয়। ধরো একটা, এটা হচ্ছে আমার ফুল, এই ফুলের মধ্যে কি হচ্ছে যে এই ফুল থেকে এই ফুলের পরাগরেণুটা এই ফুলের গর্ভমুণ্ডেই যাচ্ছে। এই ফুলের পরাগরেণু যেটা আছে, এই পরাগরেণুটা একই ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে, গর্ভমুণ্ডে যাচ্ছে, বা একই গাছের অন্য ফুলে, সেম গাছের অন্য ফুলে গেলে সেটা হচ্ছে স্বপরাগায়ন হচ্ছে। আর যখন অন্য গাছের সেম প্রজাতিটা সেম হতে হবে কিন্তু অন্য গাছের ফুলে যায়, তখন সেটা হয়ে যায় পরপরাগায়ন। স্বপরাগায়নের সুবিধা কি, এখানে তোমার কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না। অর্থাৎ একটা মৌমাছি বা একটা পতঙ্গ বা মানুষের উপর, যে কেউ একজন এসে এখানে ধরবে, ওর হাতের মধ্যে পরাগরেণুটা লাগবে, তারপর আরেক কোনোভাবে গিয়ে সেটা, ধরো আমি একটা ফুল ধরলাম, আমার হাতের মধ্যে পরাগরেণুটা লাগছে, তারপর আমি কি করলাম, আমি অন্য আরেকটা ফুল ধরলাম, তারপর আমার হাতের পরাগরেণুটা অন্য ফুলের গর্ভে মুন্ডে লাগলো। তার মানে কি আমার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরাগায়নের মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে আরেকটা জিনিসের নাম শুনলাম, সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম, পরাগায়নের অনেক মাধ্যম হতে পারে এবং এই মাধ্যম অনুযায়ী ফুল বিভিন্ন রকম হয়, যেমন বায়ু পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, এরকম আমরা নানান ধরনের বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, প্রাণী পরাগী, পানি পরাগায়ন, পানির মাধ্যমেও কিন্তু অনেক সময় হচ্ছে। সো এটা হচ্ছে মাধ্যম, কিন্তু স্বপরাগায়ন হলে আমার মাধ্যমের উপর নির্ভরশীল হতে হয় না। তারপর এখানে পরাগরেণুর অপচয় কম হয়, পরাগরেণুর অপচয় কম হয়, কারণ এখানে তো ডিরেক্টলি ওই ফুলে যাচ্ছে, তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর পরাগায়ন নিশ্চিত থাকে, পরাগায়ন নিশ্চিত থাকে। তারপর হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্যের বিশুদ্ধতা থাকে, অর্থাৎ ধরো একটা আম গাছ আছে, ওখানে অনেক আম আসে, তাহলে আমি কি চাবো অন্য কোনো বৈশিষ্ট্য এটার মধ্যে আনতে, যেন কোনো একটা ধরো অন্য বৈশিষ্ট্য এটার মধ্যে আমি আনলাম, যে কারণে কি হচ্ছে, যে কারণে আমার হচ্ছে এখন ওরকম ফলন হচ্ছে না। তাহলে এই যে স্বপরাগায়ন হচ্ছে, এখানে অন্য গাছ যেহেতু আসতেছে না, তাহলে নতুন বৈশিষ্ট্যর আসলে সুযোগ তেমন থাকে না, অর্থাৎ এখানে
বৈশিষ্ট্য বিশুদ্ধ বৈশিষ্ট্য থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে বৈচিত্র্য কম। বৈচিত্র্য কম হলে সমস্যা কি, এটা আমরা মিওসিস কোষ বিভাজন পড়ার সময় পড়েছিলাম যে কোনো প্রজাতির মধ্যে যদি বৈচিত্র্য কম থাকে তাহলে কি হচ্ছে, কোনো একটা রোগ বা যে কোনো কিছুতে ওই প্রজাতি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা একটু সহজ করে যদি বোঝাই, কোভিডের সময় দেখো অনেকেরই কিন্তু করোনা হয়েছিল, কিন্তু সবার মধ্যে এটার ইফেক্ট কি সেম ছিল, প্রভাব কি সেম ছিল না। অনেকে এটার প্রভাব বেশি ফেস করেছে, অনেকে কম ফেস করেছে। কেন? আমরা মানুষ হওয়ার পরও এক একজনের ইমিউনিটি, এক একজনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এক এক রকম। ঠিক তেমনি যে কোনো প্রজাতির বৈচিত্র্য যত বেশি হবে, কালের পরিক্রমায় ওই প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ তার কি হচ্ছে, তার অ্যাডাপ্টেবিলিটি বেশি, অর্থাৎ তার অভিযোজন ক্ষমতা বেশি। তাহলে ওর কি বৈচিত্র্য কম হবে, এটার মধ্যে আমরা বৈচিত্র্য কম পাবো, বৈচিত্র্য কম পাবো। পরাগায়নে আমরা বৈচিত্র্য বেশি পাবো, পরাগায়নে আমরা বৈচিত্র্য বেশি পাবো, অভিযোজন ক্ষমতা বেশি পাবো। তারপরে এখানে সমস্যা হচ্ছে আমার পরাগায়নের মাধ্যমের উপর নির্ভরশীল হতে হচ্ছে, পরাগ রেণুর অপচয় বেশি হচ্ছে। এখানে কি মাধ্যমের উপর নির্ভরশীল নয়, অপচয় হয় না বা কম হয় বা কম হচ্ছে। তো এখানে কি হচ্ছে, আমার পরাগায়নের বাহকের উপর নির্ভরশীল হতে হচ্ছে, পরাগায়নের অপচয় হচ্ছে। এই প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে এসে থাকে, যে আমি বিভিন্ন প্রশ্ন ঘেটে দেখেছি যে দেখা যাচ্ছে স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্য চাচ্ছে, বা কোনটা ভালো হবে, কোনটার উপর বেনিফিট কি, কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি, সুবিধা অসুবিধা এসে থাকে। আচ্ছা, পরপরাগায়ন স্বপরাগায়নের এখানে জিনিসগুলো আছে। আচ্ছা, পরাগায়নের মাধ্যমের বিষয়টা আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে। পরাগায়নের মাধ্যমের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে ফুলের মধ্যে বিভিন্ন পরিবর্তন এসে থাকে। এই পরিবর্তনগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন যেটা পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে আমরা কি দেখব, পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফুলের পতঙ্গ পরাগী ফুলগুলো বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত হয়ে থাকে। ফুলটা কিরকম আমি বলবো, তোমরা একটা চার্ট করতে পারো যে পতঙ্গ পরাগী ফুলটা বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, এবং পরাগ রেণুটা আঠালো হচ্ছে, যেন পতঙ্গের পায়ে সেটা লেগে থাকতে পারে। কি হচ্ছে, পরাগ রেণু আর গর্ভমুণ্ড আঠালো হয় কেন? দুইটা কারণে। একটা হচ্ছে পরাগ রেণুটা আঠালো হলে কি হবে, পতঙ্গের পায়ে লেগে থাকবে। আর গর্ভমুণ্ড কেন আঠালো হবে, যেন ওই পতঙ্গই যখন গর্ভমুণ্ডে এসে বসতেছে তখন আঠালো হলে কি হবে, স্টিক করে যাবে, লেগে যাবে। সো কি হবে, আমার পরাগ রেণুটা গর্ভমুণ্ডে আঠালো হয়ে লেগে যাচ্ছে। এছাড়া কি হচ্ছে, এখানে কি বলেছে, সুগন্ধযুক্ত হয়, যেন পতঙ্গটা এটার প্রতি আকৃষ্ট হয়ে আসে। যেমন জবা, কুমড়া, সরিষা, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। বায়ু পরাগী ফুলটা কি হবে, বায়ু পরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান। ধান গাছ যারা দেখেছো খুবই পাতলা হয়, যেন উড়ে যেতে পারে। বায়ু পরাগী ফুলটা হালকা হবে, মধুগ্রন্থিহীন হবে, যেন উড়ে যেতে পারে বায়ুর সাথে। এটার সুগন্ধ থাকে না এবং সহজে বাতাসে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত হয়। কেন আঠালো হয়, এটাও সেম কারণে, যেন আটকে যেতে পারে, যখন বাতাসে এর মাধ্যমে আসতেছে আঠালো দেখে আটকে গেল। এই কারণে বাতাস থেকে কি বলছে, যে যেহেতু শাখান্বিত হয়, আঠালো হয়, কি হয়, বাতাস থেকে পরাগরেণু সহজেই সংগ্রহ করে নিতে পারে। দেখো বলাই আছে তোমাকে কারণ। পানি পরাগী ফুলটা আকারে ক্ষুদ্র হয়, এটার পানি পরাগী স্ত্রী ফুল আর পুরুষ ফুলের মধ্যে কিছু ডিফারেন্স দেখা যায়। স্ত্রী ফুলটা কি হয়, পুং ফুলটা কি হয়, এই ফুলের কোনো সুগন্ধ থাকে না। স্ত্রী পুষ্প যেটা, এটা বৃন্ত লম্বা হয়, অর্থাৎ বোটাটা লম্বা হয়, কিন্তু পুং পুষ্পের বৃন্ত ছোট হয়। কি হচ্ছে, পরিণত পুং পুষ্প যেটা, সেটা বৃন্ত খুলে সে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী ফুলের কাছে এসে প্রজনন হয়। যেমন পাতা শেওলা। আর প্রাণী পরাগী ফুল যেগুলো, যেটা প্রাণীর উপর নির্ভর করে, সেই ফুলগুলো বড় হয়ে থাকে আকার, এবং দেখা যায় ছোট হলেও ফুলগুলো একটা মঞ্জুরি দণ্ডে সুন্দর মতো, পুষ্প মঞ্জুরিতে সুন্দর মতো সাজানো থাকে। এটার এক্সাম্পল কি, সেটার এক্সাম্পল হচ্ছে কদম, শিমুল, কচু। দেখো এগুলো কি কালারফুল হয়ে থাকে, অনেক ক্ষেত্রে সুগন্ধ থাকতে পারবে। আমি বলবো যে প্রতিটা টাইপের, সেটা পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী, প্রাণী পরাগী, প্রতিটার যে বৈশিষ্ট্যগুলো আছে এটা একটু বোঝার চেষ্টা করো। কেন আঠালো হতে হবে, কেন বায়ু পরাগী ফুলটা হালকা, যেন বাতাসে ভাসতে পারে, কেন গর্ভমুণ্ডটা আঠালো হতে হচ্ছে, যেন এই যে গর্ভমুণ্ড আঠালো কেন, পরাগরেণুটা হালকা, সে উঠতেছে এসে যাতে সে আটকে যেতে পারে। এটা বুঝো এবং আলাদা করে ছক করে খাতায় লিখে ফেলো, তাহলে তোমার জন্য পরীক্ষার আগের দিন সহজ হবে। পরাগায়নের ক্ষেত্রে আমরা এবার পরাগায়নের মাধ্যম পড়লাম, এবার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়বো, যেটা কিনা আমার এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য। এখন আমার
পরাগ রেণু নিয়ে কথা বলছিলাম না, যে পরাগ ধানীর মধ্যে আমরা দেখেছিলাম পুং স্তবকের মধ্যে আমরা দুইটা দেখেছিলাম, দণ্ডের মতো অংশটাকে পুং দণ্ড বলছি, এবং আমার এর উপরে থলির মতো অংশটাকে পরাগ থলি বা পরাগ ধানী বলছি। এই পরাগ ধানীর মধ্যেই আমার কি তৈরি হচ্ছে, আমার পরাগ রেণু তৈরি হচ্ছে। এই পরাগ রেণুই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তো পরাগ মাতৃকোষ যেটা থাকে, আমার যে পরাগ মাতৃকোষটা থাকবে, মাতৃকোষ মানে কি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। এই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সে কি করে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টা অপত্য পরাগ কোষ সৃষ্টি করে। এগুলোই পূর্ণতা প্রাপ্তির পর পরাগ থলিতে থাকা অবস্থায় বা পরাগ ধানীতে থাকা অবস্থায় সে কি করে, পরাগ রেণু অঙ্কুরোদ্গম শুরু করে। পরাগ রেণুর নিউক্লিয়াসটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। একটা বড় কোষ থাকে, দুইটা কোষ সৃষ্টি হয়েছে, তাহলে কি দেখলাম, আমার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগ অপত্য কোষ তৈরি হয়েছে। এই কোষটাই পরবর্তীতে এই পরাগ ধানীতে থাকা অবস্থায় কি হচ্ছে, আমার পরাগ রেণু তৈরি করলো। এই পরাগ রেণু মাইটোটিক কোষ বিভাজন হইলো, মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে আমার দুইটা কোষ তৈরি হয়েছে, একটা বড় একটা ছোট, একটা বড় কোষ একটা ছোট, একটা কোষ বড় একটা কোষ ছোট। বড় কোষটাকে আমরা কি বলতেছি, নালী কোষ বা টিউব সেল বলতেছি, যেটা থেকে পরবর্তীতে আমার পরাগ নালিকা তৈরি হচ্ছে। আর ছোট কোষটাকে আমরা জেনারেটিভ কোষ বলতেছি। এই জেনারেটিভ কোষ থেকে পরবর্তীতে আমার পুং জনন কোষ বা গ্যামেট তৈরি হচ্ছে। পুং জনন কোষ বা মেল গ্যামেট তৈরি হচ্ছে। দুইটা পুং জনন কোষ তৈরি হয়, একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে তৈরি হবে, মিলিত হবে। দেখো কি বলছি, আমার কি বললাম, আমার দুইটা মেল গ্যামেট তৈরি হয়েছে, দুইটা মেল গ্যামেট তৈরি হয়েছে। এটা জাস্ট মাথায় রাখো। তাহলে আমরা যদি আরেকবার রিভিউ করি, কি ছিল আমার প্রথমত হচ্ছে এখানে আমার পরাগ রেণু হচ্ছে আমার পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এখানে আমার পরাগ মাতৃকোষ থাকবে। পরাগ মাতৃকোষ যেটা, এটা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। এটার মধ্যে কি হয়, মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অপত্য 4টা পরাগ কোষ তৈরি হবে। এই পরাগ কোষগুলো কি হচ্ছে, পরাগ কোষগুলো পরাগ থলিতে থাকা অবস্থাতেই সে কি হচ্ছে, অঙ্কুরিত হয়ে আমার পরাগ রেণু তৈরি করতেছে। এই পরাগ রেণুর মধ্যে আমরা কি দেখব, মাইটোটিক কোষ বিভাজনের পরাগ রেণুর মধ্যে আমরা কি দেখব, পরাগ রেণু মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে। একটা বড় কোষ থাকবে, আরেকটা হচ্ছে আমার কি ছোট কোষ থাকবে। বড় কোষটাকে আমরা কি বলছি, নালিকা কোষ বলছি, নালিকা কোষ বা টিউব সেল বলতেছি। এই নালিকা কোষ বা টিউব সেল থেকেই পরবর্তীতে আমার পরাগ নালী তৈরি হবে, পরাগ নালী তৈরি হবে। আর ছোট কোষটাকে আমি জেনারেটিভ সেল বলতেছি। এটার থেকেই পরবর্তীতে আমার কি তৈরি হবে, পুং জনন কোষ তৈরি হবে। এখন এই যে পুং জনন কোষের কথা বলছি, পুং জনন কোষ দুইটা তৈরি হবে, দুইটা পুং জনন কোষ তৈরি হবে। এই দুইটা পুং জনন কোষের মধ্যে দুইটা যে পুং জনন কোষ তৈরি হচ্ছে, একটা আমার ডিম্বাণুর সাথে মিলিত হবে, ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি, এটা আমরা যখন স্ত্রী গ্যামেটোফাইট পড়বো তখন আরো ক্লিয়ার হবে, বাট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এখন এই যে আমার জেনারেটিভ কোষের বিভাজনটা, জেনারেটিভ কোষ থেকে যে আমার দুইটা পুংজনন কোষ তৈরি হচ্ছে, এটা কোথায় হবে, এটা আমার পরাগ রেণুতেও হতে পারে অথবা পরাগ নালীতেও হতে পারে। এবার আমরা স্ত্রী গ্যামেটোফাইটের জিনিসটা দেখব। ভ্রূণ পোষক কলা মানে যেখানে ভ্রূণ তৈরি হচ্ছে, যে এই কোষ বা এই টিস্যু হচ্ছে আমার ভ্রূণ তৈরিতে অংশগ্রহণ করছে, এর মধ্যে কি হয়, ডিম্বক রন্ধ্র নামে একটা জায়গা থাকে। আমরা যদি ছবি দেখি, দাঁড়াও আমি ছবি দেখাচ্ছি, এই জায়গাটাকে আমরা ডিম্বক রন্ধ্র বলতে পারি। যদি ছবিটা উল্টানো, ছবিটা আমি 1 সেকেন্ড বের করে নিই।
এখানে ওই ছবিটা খুব সম্ভব কোনোভাবে মিস হয়ে গেছে। ডিম্বক রন্ধ্রের আমি একটা ছবি দেখাচ্ছি। সো আমাদের ডিম্বক রন্ধ্র কোনটা, এটা তো আমরা ফুলের মধ্যে দেখলাম যে আমার এটা গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের মধ্যে আমার পরাগরেণু আমি দেখতে পারতেছি যে পরাগরেণু আছে, এখানে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, অ্যান্ড এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে গিয়ে আমার ভ্রূণপোষক কোষ, মানে ভ্রূণপোষক যে টিস্যু আছে সের মধ্যে আমি কি দেখতে পারবো, গর্ভাশয় বা ডিম্বাশয় দেখতে পারবো। এটা একটু বড় করে দেখলে এই অংশটাকে আমরা বলছি ডিম্বক রন্ধ্র, এই অংশটাকে বলতেছি আমরা ডিম্বক রন্ধ্র। তো এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কি হচ্ছে, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আমার একটা কোষ তুলনামূলকভাবে বড় থাকে। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আমার একটা কোষ সামান্য বড় থাকে এবং এটার প্রোটোপ্লাজমও ঘন থাকে, নিউক্লিয়াসটাও তুলনামূলকভাবে বড় থাকে। এই কোষটা কি হয়, মিওসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই যে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে, 4টা কোষের মধ্যে নিচের কোষটা তুলনামূলকভাবে বড় হয় এবং উপরের 3টা কোষ কি হয়, নষ্ট হয়ে যায়, উপরের 3টা কোষ নষ্ট হয়ে যায়। এই নিচের কোষটাই পরবর্তীতে আমার বিভাজনে অংশগ্রহণ করে। কি হচ্ছে, 4টা কোষই নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র কি হচ্ছে, সর্বনিম্ন কোষটা বড় হয়ে ভ্রূণথলিতে পরিণত হয়। এই কোষের নিউক্লিয়াসটা কি হয়, হ্যাপ্লয়েড হয়। কেন? কারণ এটা কিন্তু মিওসিস সেলের কোষ বিভাজন, এটা কিন্তু মিওসিস বিভাজনের মাধ্যমে আমার 4টা কোষ তৈরি হয়েছিল এবং নিচেরটা বেঁচে থাকতেছে। আমি একটু তোমাদেরকে ছবিটা দেখাবো, বই থেকেই ছবিটা দেখাবো। এখানে আমাদের কি হচ্ছে, এই নিচের কোষটা বেঁচে থাকতেছে। এই নিচের কোষের নিউক্লিয়াসটা এরপর মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস তৈরি করে 2 প্রান্তে। এরপর এই 2টার মধ্যে আবার মাইটোটিক ডিভিশন তৈরি হয়। তাহলে কি হচ্ছে, প্রথমে একবার মাইটোসিস হয়ে 1টা থেকে 2টা হলো, এরপর 2টা থেকে 4টা হয়ে গেল, প্রতি প্রান্তে একবার করে মাইটোসিস হলো, এরপর আবার প্রতি প্রান্তে মাইটোসিস সেল ডিভিশন হলো। আমি পুরো জিনিসটা যদি আরেকবার একটু ক্লিয়ার করে বোঝাতে চাই, যেখানে আমার কয়বার মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে আমরা দেখব। একটা সেকেন্ড আমি যদি পুরো জিনিসটা আবার দেখাই যে আমার কয়বার হচ্ছে, আমরা একবার দেখি যে এখানে আমার একটা কোষ ছিল, এখানে আমার একটা কোষ ছিল, এখানে আবার মাইটোসিসের মাধ্যমে আবার 2টা হলো, একবার মাইটোসিসের মাধ্যমে, তারপর আমার কি হলো, আবার এখানে মাইটোসিস হয়ে 1টা থেকে 2টা হলো, এখানেও মাইটোসিস হয়ে 1টা থেকে 2টা হলো, এরপর আবার এখানেও মাইটোসিস হয়ে দেখা যাচ্ছে যে আমি 2টা থেকে 4টা পেলাম, এটার মাধ্যমেও আমি 2টা থেকে 4টা পেলাম, তাহলে আমার 3বার মাইটোটিক সেল ডিভিশন হলো। এবার 2 প্রান্তে যে 4টা কোষ আছে না, 4টা কোষ থেকে একটা করে কোষ আমরা দেখব, একটা করে কোষ মাঝখানে চলে আসতেছে, একটা করে কোষ মাঝখানে চলে আসতেছে। তাহলে এখন 2 প্রান্তে আমার 3টা করে কোষ থাকবে, কারণ 2 প্রান্তে 4টা কোষ ছিল, 2 প্রান্তের 4টা কোষ থেকে একটা একটা করে মাঝে চলে আসতেছে, আর বাকি 2 প্রান্তে এখন 3টা থাকতেছে। এই মাঝের যে 2টা কোষ মানে আমার নিউক্লিয়াস আসছে, এগুলো কিন্তু কোষ না, এগুলো নিউক্লিয়াস, পুরাটা একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, এই একটা একটা করে মাঝখানে আসতেছে, সেগুলো মিলিত হয়ে আমার সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা গঠন করবে। আর এই যে উপরের প্রান্তের 3টা কোষকে প্রতিপাদ কোষ বলে, আর নিচের প্রান্তের 3টা কোষকে আমরা 3টা কোষের মাঝখানে মাঝের যে কোষটা সেটা তুলনামূলকভাবে বড় থাকে, সেটাকে আমরা বলবো ডিম্বাণু, আর ডিম্বাণুর পাশের 2টা কোষ হচ্ছে সহকারী কোষ। এই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট উৎপাদন প্রক্রিয়া। নিচের দিকের 3টা কোষকে আমরা এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র বলি, গর্ভযন্ত্রের বিপরীত দিকের 3টা কোষকে আমরা প্রতিপাদ কোষ বলে থাকি। আমি আরেকবার যদি বলি যে আমার ভ্রূণপোষক টিস্যু যেটা ছিল, ভ্রূণপোষক টিস্যুর মধ্যে ডিম্বক রন্ধ্রের কাছের কোষটা, ডিম্বক রন্ধ্রের কাছের কোষটা তুলনামূলকভাবে কি হয়, বড় হয়, প্রোটোপ্লাজম বেশি থাকে, তারপর নিউক্লিয়াস বড় হয়। এইটা কি করে, এই কোষটা মিওসিস সেল ডিভিশনের মধ্যে গিয়ে 2n সংখ্যক কোষ থেকে সে 4টা n সংখ্যক কোষ তৈরি করে। এই 4টা n সংখ্যক কোষের মধ্যে নিচের কোষটা তুলনামূলকভাবে বড় থাকে এবং উপরের 3টা কোষ নষ্ট হয়ে যায়, এই 3টা কোষ নষ্ট হয়ে যায়। এখন এই কোষটার ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক থাকে। এরপরে আমরা দেখব এই কোষের মধ্যে এই একটা ক্রোমোজোম থেকে 2 প্রান্তে 2টা তৈরি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। আবার আমরা দেখব কি হচ্ছে, এখানে আবার 2টা করে টোটাল 4টা নিউক্লিয়াস হচ্ছে। আবার আমরা দেখব কি হচ্ছে, আমার এই প্রান্তে
চারটা নিউক্লিয়াস, এই প্রান্তেও চারটা নিউক্লিয়াস, এগুলো সব কিন্তু মাইটোটিক সেল ডিভিশন। এরপর আমরা এক পর্যায়ে কি দেখব, এখান থেকে একটা এখানে চলে আসবে, এখান থেকে একটা এখানে চলে আসবে। তাহলে আমার টোটাল কয়টা থাকবে, আমরা যদি একটু ইরেজার দিয়ে এই পার্টটা ইরেজ করে দিই, তাহলে আমরা দেখব যে আমার এখন নতুন করে এখানে তিনটা, এখানেও তিনটা কোষ থাকবে। এই যে আমার এই সাইডের তিনটা কোষ, এটাকে আমরা প্রতিপাদ কোষ বলি, প্রতিপাদ কোষ বলি। আর এই দিকের তিনটা কোষকে গর্ভযন্ত্র বলি, গর্ভযন্ত্র বলি। এই যে গর্ভযন্ত্র যাকে বলতেছি, এর মাঝখানে কি হয়, দেখা যায় যে গর্ভযন্ত্রের মাঝখানে আমার মাঝের কোষটা তুলনামূলকভাবে বড় হয়ে থাকে। গর্ভযন্ত্রের বাইরের দুইটা কোষকে আমরা সহকারী কোষ বলি, মাঝখানেরটা আমার ডিম্বাণু থাকে। এই ডিম্বাণুর সাথে আমার একটা পুং গ্যামেট বা শুক্রাণু মিলিত হয়, এটার সাথে আমার আরেকটা শুক্রাণু মিলিত হবে। দেখা যাবে আমার ধরো এটা গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড হয়ে আমার দুইটা শুক্রাণু আসতেছে। কি আসতেছে? দুইটা শুক্রাণু আসতেছে। পরাগ নালিকা এখান থেকে গ্রো করবে, পরাগ নালিকা গ্রো করে এদিক দিয়ে এসে আমার দুইটা শুক্রাণু আসবে, এসে একটা শুক্রাণু সাথে মিলিত হবে। আরেকটা শুক্রাণু কি করবে, আরেকটা শুক্রাণু হচ্ছে আমার আগের থেকে কি ছিল মনে করে দেখো, আগের থেকে আমার এই মাঝখানে একটা গৌণ নিউক্লিয়াস ছিল, গৌণ কেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস ছিল। এই গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হবে। গৌণ কেন্দ্রিকার মধ্যে কিন্তু অলরেডি 2n সংখ্যক ক্রোমোসোম আছে, কারণ প্রত্যেকটা এখানে প্রতিটা কোষের ক্রোমোসোম সংখ্যা n। তাহলে এরকম দুইটা যখন মিলিত হচ্ছে, তার মানে 2n সংখ্যক হয়ে গেছে। এখন আমার 2n সংখ্যক হয়ে গেছে, এখন আমার 2n সংখ্যক হয়ে গেছে। এই 2n এর সাথে যখন এসে আরেকটা n সংখ্যক শুক্রাণু মিলিত হচ্ছে, তাহলে নতুন যেটা হবে সেটা হবে ট্রিপ্লয়েড বা 3n সংখ্যক শস্য। আর এই যে আমার হচ্ছে গর্ভযন্ত্রের বিপরীত দিকে তিনটা কোষ থাকবে, এই তিনটা কোষকে আমরা বলি প্রতিপাদ কোষ। এটাকে বলি আমরা প্রতিপাদ কোষ। এটাই হচ্ছে আমার পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট গেল। স্ত্রী গ্যামেটোফাইটের পর এবার নিষেক আসবে। নিষেকেও আমি বললাম যে একই সাথে একটা শুক্রাণু আমার জাইগোট তৈরির জন্য ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা শুক্রাণু আমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এভাবে যেহেতু দুইটা কি হচ্ছে, প্রথম যখন একটা শুক্রাণু আমার ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, তখন সেটাকে আমি বলছি নিষেক, এখন আরেকটা শুক্রাণুও কিন্তু থাকে। আরেকটা শুক্রাণু কি করে, আরেকটা শুক্রাণু হচ্ছে আমার সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হয়। এই গৌণ কেন্দ্রিকার ক্রোমোসোম সংখ্যা কিন্তু অলরেডি 2n। কেন মনে করে দেখো, আমি যখন ছবিটা এঁকেছিলাম, আমাদের এই পাশেও চারটা নিউক্লিয়াস ছিল, এই পাশেও চারটা নিউক্লিয়াস ছিল। এরপর কি হলো, চারটা থেকে একটা মাঝখানে আসবে, এই পাশ থেকেও একটা মাঝখানে আসবে। নতুন যেটা হলো, এখানেও তিনটা থাকবে, এখানেও তিনটা থাকবে, মাঝখানে দুইটা থাকে। এই যে মাঝের দুইটা, এই দুইটারই কিন্তু ক্রোমোসোম সংখ্যা n সংখ্যক, অর্থাৎ এরা দুইটা মিলিত হয়ে আমার এখন 2n সংখ্যক গৌণ কেন্দ্রিকা গঠন করছে, গৌণ কেন্দ্রিকা। এই যে গৌণ কেন্দ্রিকার 2n সংখ্যক নিউক্লিয়াস, এ যখন শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে, তখন আমার 3n সংখ্যক এন্ডোস্পার্ম বা শস্য কোষ তৈরি করে। যেহেতু একই সাথে দুইটা নিষেক সম্পন্ন হচ্ছে, এটাকে দ্বিনিষেকও বলা হয়ে থাকে, ডাবল ফার্টিলাইজেশন। দুইটা শুক্রাণু একই সাথে, একটা ডিম্বাণু আরেকটা হচ্ছে আমার গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়াকে আমরা দ্বিনিষেক বলে থাকি বা ডাবল ফার্টিলাইজেশন বলে থাকি। এবার হচ্ছে ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইট। জাইগোট যেটা আছে আমাদের, যে জাইগোটটা, এই জাইগোট কোষটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোটটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এই জাইগোট গঠনটা হচ্ছে স্পোরোফাইট। এখন স্পোরোফাইট আর গ্যামেটোফাইট জিনিসটা কি? স্পোরোফাইট জিনিসটা হচ্ছে
স্পোরোফাইট মানে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, যেখান থেকে আমি পরবর্তীতে স্পোর বা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হতে পারবে। আর সহজ ভাষায় আমি এটা বলছি। আর গ্যামেটোফাইট জিনিসটা কি? গ্যামেটোফাইট হচ্ছে এমন একটা অবস্থা যার ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক, কিন্তু এটার থেকে পরবর্তীতে আমার গ্যামেট বা 2n সংখ্যক অবস্থা, 2n সংখ্যক মানে 2n সংখ্যক অবস্থা সৃষ্টি হতে পারে। কেন? কারণ n সংখ্যক আর n সংখ্যক মিলিত হয়ে 2n সংখ্যক অবস্থা তৈরি করতে পারে। তো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা কখন কোনো একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ ইউজুয়ালি স্পোরোফাইটিক হয়ে থাকে, কেননা এটার বেশিরভাগ জীবনের বেশিরভাগ অবস্থায় 2n সংখ্যক অবস্থায় যায়। কিন্তু আমি যখন চিন্তা করব ব্রায়োফাইটা বা শৈবাল, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যারা নিম্ন শ্রেণীর জীব তাদের মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রে গ্যামেটোফাইটিক দশাটা প্রাধান্য পেয়ে থাকে, কারণ তার মধ্যে 2n সংখ্যক অবস্থাটার চেয়ে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থাটা প্রাধান্য পায়। এটা তোমাদের এই লেভেলে এত বেশি জানা লাগবে না, জাস্ট মাথায় রাখো স্পোরোফাইট বলতে বোঝাচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থা। এটা প্রথম কোষ। এখানে কি হয়, এটা প্রথম বিভাজনে দুইটা কোষ সৃষ্টি হয় এবং একই সাথে শস্যের পরিস্ফুটন করতে থাকে। জাইগোট যখন বিভাজিত হয় তখন এটা হচ্ছে উলম্বভাবে, আর এটা হচ্ছে অনুপ্রস্থ বা ট্রান্সভার্সলি। অনুপ্রস্থভাবে বিভাজিত হয়। অনুপ্রস্থভাবে বিভাজিত হলে উপরের কোষ থাকে একটা, নিচের কোষ থাকে একটা। নিচের কোষটাকে আমরা বলতেছি ভিত্তি কোষ, আর উপরের কোষটাকে আমরা বলতেছি এপিকাল কোষ। একই সাথে এই কোষ দুইটার বিভাজন চলতে থাকে এবং ভিত্তি কোষ থেকে পরবর্তীতে আমাদের ভ্রূণ ধারক সৃষ্টি হয় এবং ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড সৃষ্টি হয়। অন্যদিকে গৌণ নিউক্লিয়াস যেটা ছিল সেটার থেকে শস্য উৎপন্ন হয়। এই শস্য কোষগুলা ট্রিপ্লয়েড, অর্থাৎ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 3n সংখ্যক থাকে। পরিণত অবস্থায় ডিম্বক সহ শস্য ও ভ্রূণ সহ বীজে পরিণত হয়। কি হচ্ছে, ডিম্বক যেটা থাকতেছে আমার, ডিম্বকটা শস্য ও ভ্রূণ সহ বীজে পরিণত হয়। এই বীজটাই হচ্ছে অঙ্কুরিত হয়ে পূর্ণাঙ্গ স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করে। আমরা দেখি না বীজ বপন করতেছি, এই বীজটা কিন্তু ডিম্বক থেকেই তৈরি হয়। ডিম্বকের সাথে আরো কি থাকতেছে, ডিম্বকের সাথে আমার শস্য, ভ্রূণ সবকিছু থাকতেছে। ডিম্বক তাহলে আমরা কাকে বলতেছি? ডিম্বক হচ্ছে, তোমরা যদি এখানে ছবিটাতে দেখো খুব সুন্দর করে কিন্তু বলা আছে, এই পুরো পিঙ্ক জিনিসটা, এটাকে আমরা ডিম্বক বলতেছি। এই পুরা জিনিসটা, এটা যদি বড় করেই তো এখানে দেখানো হয়েছে, পুরা জিনিসটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। এটার সাথে আরো থাকে শস্য এবং ভ্রূণ। এরপর একটা সুপুষ্পক উদ্ভিদের জীবনে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক চলতে থাকে। গ্যামেটোফাইটিক মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থা, স্পোরোফাইটিক মানে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থা। এখন আমরা ফলের উৎপত্তিটা কিভাবে হয়, ফল আসলে কি? দেখা যায় যখন এই নিষেক হয়, নিষেকের কারণে ফুলের মধ্যে বা উদ্ভিদের মধ্যে অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তন বা এই উদ্দীপনার কারণে, নিষিক্তকরণ প্রক্রিয়ার কারণে গর্ভাশয় যে উদ্দীপনা সৃষ্টি হয় সেটার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আমার গর্ভাশয় যেটা থাকে, আমরা যদি ছবিটা আবার দেখি, আমার গর্ভাশয় কোনটা ছিল? গর্ভাশয় কিন্তু ছিল এই অংশটা, এই যে গর্ভাশয় হচ্ছে এইটা। গর্ভাশয়টা ফলে পরিণত হয়, এইটা ফলে পরিণত হয়। ডিম্বকটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। বাইরেরটা ফল, দেখো ফল বাহিরে থাকে না, বীজ বাহিরে থাকে। তুমি যে আম খাও, গর্ভাশয়টা বাহিরের এই মানে এই কাইন্ড অফ ক্রিম কালারের মতো অংশটা, এইটা ফলে পরিণত হয়। ডিম্বকটা বীজে পরিণত হয়। ফলটা বাহিরে, বীজটা ভিতরে। সো এই গর্ভাশয়টা গর্ভাশয়টা ফলে আর ডিম্বকগুলো বীজে পরিণত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় একা ফলে পরিণত হতে পারে বা ফুলের অন্যান্য অংশ সহ সে ফলে পরিণত হতে পারে। যদি শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় সেটা হচ্ছে প্রকৃত ফল, যেমন আম, জাম। তাহলে কি আমরা বাহিরে আমের যে ফলের অংশটা পাচ্ছি আর ভিতরে বীজ পাচ্ছি। আবার যদি অন্যান্য অংশ সহকারে হয় সেটাকে আমরা অপ্রকৃত ফল বলছি, যেমন আপেল, চালতা, এগুলা। এইসব অপ্রকৃত এবং প্রকৃত ফল আবার 3 ভাগে ভাগ করা যায়: সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। আচ্ছা, এখন আমরা প্রাণীর মধ্যে প্রজনন দেখব। প্রাণীর প্রজননের ক্ষেত্রে আমার যৌন প্রজনন এবং অযৌন প্রজনন আছে। যৌন প্রজনন বলতে কি বোঝায়? যেখানে আমার দুইটা বিপরীত লিঙ্গের প্রাণীর পুং এবং স্ত্রীজনন কোষ মিলিত হচ্ছে বা গ্যামেট মিলিত হচ্ছে, যেটা আমরা আগেও বলছি। আর অযৌন জনন মানে কি? এখানে মুকুলোদ্গম, বিভাজন, খণ্ডকায়ন। মুকুলোদ্গম মানে কি? কোনো একটা প্রাণীর একটা জায়গা থেকে মুকুল তৈরি হচ্ছে, ওখান থেকে। মুকুলোদ্গম ইউজুয়ালি আমরা উদ্ভিদের মধ্যে দেখে থাকি। খণ্ডায়নটা আমরা হাইড্রা নামে এক ধরনের প্রাণী আছে তাদের ক্ষেত্রে দেখে থাকি। নিম্ন শ্রেণীর প্রাণীর মধ্যে ইউজুয়ালি অযৌন প্রজননটা দেখা যায়।
ওকে, আচ্ছা, যৌন প্রজননের জন্য আমার কি হচ্ছে, এই সেম জিনিসটাই কিন্তু আমার বলছে যে যৌন প্রজননের জন্য মিওসিস কোষ বিভাজন প্রয়োজন, কেননা এখানে দুইটা জনন কোষের মিলন ঘটতেছে, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ। যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হয় তাহলে কিন্তু নতুন জীবটার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সমান হবে না। এখন এই যে নিষেক হচ্ছে, দুইটা জনন কোষের মিলন ঘটতেছে, সেটাকে আমরা বলতেছি নিষেক। নিষেক দুই ধরনের হতে পারে, একটা বহিনিষেক, একটাকে আমরা বলতেছি কি এক্সটার্নাল বা বহিনিষেক, আর একটা বলতেছি অন্তনিষেক। বহিনিষেককে যেই নিষেকিয়া প্রাণী দেহের বাইরে সংঘটিত হয়, এটা আমরা ইউজুয়ালি বিভিন্ন ধরনের মাছের ক্ষেত্রে দেখতে পাই। আর এক্সেপশন হচ্ছে হাঙর মাছ বা শার্ক যেটা। আর অন্তনিষেক কি, অন্তনিষেক যখন প্রাণীর জনন অঙ্গের ভিতরে হয়, যেমন সেটা হতে পারে মানুষের মধ্যে, সেটা হতে পারে বেশিরভাগ উদ্ভিদ যারা ডাঙায় বসবাস বা ল্যান্ডে বসবাস করতেছে আর কি। আচ্ছা, এখন নিষেকের কয়েকটা মৌলিক তাৎপর্য আছে। মৌলিক তাৎপর্য বলতে আমরা কি বুঝি, যে নিষেকে ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পুনঃস্থাপিত হয়। মানে কি, নিষেকের মাধ্যমে কি হচ্ছে, আমার যে জনন মাতৃকোষ ছিল, আমার জনন মাতৃকোষ 2n সংখ্যক মাতৃকোষ থেকে জনন কোষ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ তৈরি হচ্ছে। এই জনন কোষ দুইটা মিলিত হয়ে কি তৈরি করতেছে, দুইটা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। যে পুং মাতৃকোষ থেকে আমার শুক্রাণু তৈরি হচ্ছে, স্ত্রী মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে। এই শুক্রাণু ডিম্বাণু কিন্তু প্রতিটাই হচ্ছে n সংখ্যক। এরা যখন মিলিত হচ্ছে, একটা শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হচ্ছে, 2n সংখ্যক জাইগোট তৈরি করছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা পুনঃসংস্থাপিত হচ্ছে। তো আচ্ছা, এখন মানব প্রজননের ক্ষেত্রে হরমোনের ভূমিকাটা কি? হরমোন হচ্ছে এমন একটা জৈব রাসায়নিক বস্তু যেটা হচ্ছে আমাদের নালীবিহীন গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয়, এবং এটা রাসায়নিক দূত বলা হয়, এটা কেমিক্যাল মেসেঞ্জার। ও ধরো চিটাং, মানে এমন একটা জিনিস যে চিটাঙে তৈরি হয়েছে, জন্ম হয়েছে চিটাঙে, বাট কাজের জন্য বা অন্য কোথাও সে এখন পুরো অন্য প্রান্তে, ধরো ঢাকায় বা সে হচ্ছে গিয়ে রংপুরে থাকে। অর্থাৎ সে তৈরি হয় এক জায়গায়, কিন্তু কাজ করার জন্য দূরবর্তী অন্য জায়গায় গিয়ে কাজটা করতেছে। হরমোনের মধ্যে কি কি ধরনের কাজ করে? হরমোন নির্দিষ্ট মাত্রার চেয়ে কম বা বেশি হলে দেহের কাজে অস্বাভাবিকতা বা ব্যাঘাত ঘটতে পারে। তো হরমোন দেখা যায় দেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ, বিপাকীয় কাজ, প্রজনন সব কিছুতে ভূমিকা রাখে। তো হরমোনের মধ্যে কি কি হরমোন গ্রন্থি আমাদের প্রজননে সহযোগিতা করে? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, কি হয়েছে কলমাস, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয়ের অনাল গ্রন্থি, অমরা, প্রতিটা থেকে বিভিন্ন ধরনের হরমোন বের হয়, এবং এই হরমোনগুলো নির্দিষ্ট অ্যামাউন্টে বের হওয়া প্রয়োজন। সো পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন বৃদ্ধি উদ্দীপক এবং উৎপাদক হরমোন বের হয়, অর্থাৎ ওরা জনন গ্রন্থির বৃদ্ধি, তারপর হচ্ছে জনন অঙ্গের বৃদ্ধি, এই প্রতিটা জিনিসে সহযোগিতা করে, এবং মাতৃদেহের স্তন বৃদ্ধি, দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ, প্রতিটা জিনিসে সহযোগিতা করে। এছাড়া জরায়ুর সংকোচন, জরায়ুর মধ্যে তো বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়, জরায়ুর সংকোচন কখন প্রয়োজন হচ্ছে, যখন বাচ্চাটাকে আমি বের করে দিবে জরায়ু থেকে, অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণের সময় কিন্তু ও সহযোগিতা করে। এছাড়া এরা কি করে, দৈহিক এবং মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ, বিপাকে সহযোগিতা করে। এটা কারা করতেছে? এটা আমার থাইরক্সিন হরমোন করতেছে, যে থাইরয়েড গ্রন্থি থেকে বের হয়। এছাড়া আমার অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যৌনাঙ্গের বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশে সহযোগিতা করে। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন শুক্রাণু উৎপাদন, দাড়ি গজানো, গলার স্বর পরিবর্তনে সহযোগিতা করে। এছাড়া ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হয়, সেটা নারীশৌলভ ব্যবহার, ঋতুচক্র বা মেনস্ট্রাল সাইকেল যেটা, তারপর জরায়ু এবং ভ্রূণ, অমরা, এগুলোর বৃদ্ধিতে সহযোগিতা করে। এছাড়া অমরা থেকে, অমরা মানে বাচ্চা যখন পেটে চলে আসছে, তখন অমরা হচ্ছে কি করে, মায়ের দেহ এবং বাচ্চার দেহের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করে। সো এই অমরার মধ্য থেকে গোনাডোট্রপিন আর প্রজেস্টেরন ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তনগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এখন মানব শিশু জন্ম হওয়ার সময় দেখা যায় যে একদম সে যখন মাত্র হয়, তখন তার মধ্যে কিন্তু সবকিছু থাকে, সে কিন্তু পূর্ণবয়স্ক না। সো যত বৃদ্ধি হতে থাকে, তার মধ্যে এই গ্রন্থিগুলো বা এই গ্ল্যান্ডগুলার গ্র্যাজুয়াল বৃদ্ধি হতে থাকে। যখন সে টিনেজার বা কৈশোর বয়সে থাকে, তখন তার গ্রন্থিগুলো ধীরে ধীরে পূর্ণতা প্রাপ্তির দিকে যেতে থাকে। সো এই সময় ছেলে মেয়েদের নানান দৈহিক, মানসিক এবং যৌন বৈশিষ্ট্যের প্রকাশ পায়, এবং ভেতরে বাহিরে নানান ধরনের চেঞ্জেস আসে।
বয়ঃসন্ধিকালে মেয়েদের নানান পরিবর্তন দেখা যায়, দেহ ত্বক কোমল হয়, চেহারায় নমনীয়তা আসে এবং নির্দিষ্ট সময় পর পর ব্লিডিং বা রক্তস্রাব যায়। এটাকে বলা হচ্ছে ঋতুস্রাব বা মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক বলা হয়। এটা একটা মেয়ে সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত থাকে। এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট যাতে মেয়েটার দেহ প্রজননের জন্য ধীরে 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 পূর্ণতা প্রাপ্ত হয়। একটা পর্যায়ে গিয়ে যখন আর এই রক্তস্রাবটা যাচ্ছে না, সেটাকে আমরা মেনোপজ বা রজনী বৃত্তিকাল বলতেছি। এরপর আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা, সো দেখা যায় কি হয় যখন যৌন প্রজননের সময় কি হচ্ছে, মানুষের মধ্যে শুক্রাণুটা যখন স্ত্রী জনন অঙ্গে আসতেছে, তখন শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে এন সংখ্যক ক্রোমোজোম থেকে আবার আমার 2n সংখ্যক জাইগোট গঠন হচ্ছে। এই জাইগোটটাই ধীরে ধীরে মায়ের দেহে বৃদ্ধি পেতে 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 একটা নির্দিষ্ট অবস্থায় 38 থেকে 40 সপ্তাহ বয়স যখন হয়, অর্থাৎ 9 মাস, আমরা রাফলি বলি 9 মাস পর, তারপর শিশুটা ভূমিষ্ঠ হয়। এখন এটার মধ্যে কি কি চেঞ্জেস আসে সেটা আমরা এখন দেখব গ্র্যাজুয়ালি। সো ভ্রূণের বিকাশ কি? নিষিক্ত ডিম্বাণু মানে অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু মিলন ঘটে গেছে, এই নিষিক্ত ডিম্বাণুটা ধীরে ধীরে ডিম্বনালী বেয়ে জরায়ুর দিকে আসে। জরায়ুর দিকে যখন আসবে, অর্থাৎ জরায়ুর মধ্যে কিন্তু বাচ্চাটা ধীরে 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 বৃদ্ধি পাবে। এই জরায়ুর মধ্যে আসার পথে এর কোষ বিভাজন চলতে থাকে। এই পর্যায়টাকে ভ্রূণের ব্লাস্টোসিস্ট অবস্থা বলে। এবং জরায়ুর পরে যে ঘটনাগুলো হয় সেটা ভ্রূণের গঠনের জন্য অনেক ইম্পর্টেন্ট। সে কি হচ্ছে, আমরা দেখব যে ব্লাস্টোসিস্টের পরবর্তী পর্যায়ে ভ্রূণকে জরায়ুর প্রাচীরে অ্যাটাচ করার জন্য, যাতে ভ্রূণটা ধীরে ধীরে জরায়ুর মধ্যে সুস্থভাবে বৃদ্ধি পায়, সেটার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে এই জরায়ুর মধ্যে থাকা অবস্থায় কিন্তু ধীরে ধীরে ওর হাত বড় হয়ে যায়, অর্থাৎ মানব শিশুর রূপ নেওয়া শুরু করে। এবং 38 থেকে 40 সপ্তাহ পর গর্ভাবস্থায় থাকার পর, মায়ের গর্ভে থাকার পর সে জরায়ু পথে বের হয়ে আসতে পারে। এখানে দেখা আছে ফার্টিলাইজড এগ, তারপর এটা 2 কোষ অবস্থা, তারপর 4 সেল স্টেজ, 8 সেল, তারপর 16 সেল, দেন হচ্ছে ব্লাস্টোসিস, তারপর ধীরে 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 বৃদ্ধি হচ্ছে। অমরাটা কি? এই অমরা থেকে তোমাদের কোয়েশ্চেন আসে যে যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুর ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক সংস্থাপিত হয়। মাতৃজরায়ুর মধ্যে ভ্রূণ আর মাতৃজরায়ুর মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। ভ্রূণ এবং মাতৃজরায়ুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, সেটাকে অমরা বলতেছি। ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মাধ্যমে সংস্থাপন হয় এবং ক্রমবর্ধমান ভ্রূণের কিছু কোষ এবং মাতৃজরায়ুর কিছু কোষ মিলিত হয়ে এটা তৈরি হয় নিষেকের 12 সপ্তাহের মধ্যে। কতদিন? নিষেকের 12 সপ্তাহে, এবং জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মধ্যে অমরা গঠিত হয়। এভাবে ভ্রূণ এবং মাতৃজরায়ুর অন্তঃস্তরের মধ্যে একটা অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ হিসেবে তৈরি হয়, যেটা ভ্রূণের বৃদ্ধিতে সহযোগিতা করে। এই অমরাকে আমরা প্লাসেন্টা বলি। সো মেইনলি প্লাসেন্টার কাজ কি? খাদ্য, মানে শর্করা, আমিষ, কারণ একটা ভ্রূণ বা একটা বাচ্চা বড় হওয়ার জন্য খাবার দরকার হয়। সো সেই খাবার সাপ্লাই দেওয়া, রক্ত ঠিক মতো যাওয়া, অক্সিজেন যাওয়া, বর্জ্য পদার্থ বের হয়ে আসা, সব কিছু কিন্তু এই অমরার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এই অমরার মধ্যে প্রচুর রক্তনালী থাকে। অমরা আম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে। ভ্রূণের নাভির সাথে থাকলে এটাকে নাড়িও বলা হয়। এটা মূলত একটা নালী যার মধ্য দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের আদান প্রদান বা এক্সচেঞ্জ হয়। ভ্রূণের আবরণী জিনিসটা কি? প্রত্যেকটা প্রজাতিতে ভ্রূণের জন্য মাতৃদেহের ভিতরে সহজ, স্বাভাবিক এবং নিরাপদভাবে এমন যাতে হয়, যাতে ভ্রূণটা যাতে সহজভাবে বৃদ্ধি পায়। এটার জন্য কি হচ্ছে, যে কিছু আবরণী থাকে, যাতে করে ভ্রূণটা ঠিক মতো বৃদ্ধি পেতে পারে, আদান প্রদান, বর্জ্য পদার্থ বের হয়ে যাওয়া, পুষ্টি উপাদান যাওয়া, অক্সিজেন যাওয়া, এগুলো যাতে ঠিকঠাক মতো যেতে পারে। সো ভ্রূণ মাতৃগর্ভে গড়ে 40 সপ্তাহ থাকে। ওই একই সময় গর্ভবতী মায়ের অগ্রপিটুইটারি এবং অমরা থেকে হরমোন নিঃসরিত হয়। প্রস্রবের পূর্বে জরায়ু নির্দিষ্ট ব্যবধানে সংকুচিত হয়। ওই যে সংকোচনের জন্য একটা হরমোন থাকে, ব্যথা বেদনার সৃষ্টি হয়, এবং এই বেদনাটাকে প্রস্রব বেদনা বা লেবার পেইন বলা হয়। এবং প্রস্রবের শেষ পর্যায়ে বাইরের যে কাভারিংগুলো থাকে, পর্দাগুলো থাকে, এগুলো ফেটে যায় এবং বাচ্চাটা জরায়ু পথেও বের হয়ে আসতে পারে, অথবা দেখা যায় অনেক সময় পেট কেটে সিজারিয়ান সেকশন বা সি সেকশন করে বের করে আনা লাগে। আচ্ছা, এইডস জিনিসটা থেকেও তোমাদের ভালোই প্রশ্ন এসে থাকে যে হিউম্যান এইডস জিনিসটা কি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, বা এটা কোন ভাইরাসের মাধ্যমে হয়? HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো
ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি যেটা হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, খেয়াল করে দেখো এইচআইভি ভাইরাসের কারণে মধ্যে যে এইডসটা হচ্ছে এটাকে মারাত্মক ঘাতক ব্যাধি বলে। 1981 সালে এটা আবিষ্কৃত হয়েছে এবং দেখা যাচ্ছে যে ইউএন এইডস কর্তৃক প্রকাশিত 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে বর্তমানে প্রায় 33 কোটি মানুষ মানে 3 কোটি, আচ্ছা 3 কোটি হবে, প্রায় 3,33,00,000 হবে খুব সম্ভব, এটা 3,33,00,000 মানুষ এইডসের জীবাণু দিয়ে আছে। এর মধ্যে 53% নারী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী 164টা দেশে এটা বিস্তার করে গেছে। এখন এইডসের কি হয়, শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেল যারা থাকে, যারা আমার দেহের প্রতিরক্ষাতে সহযোগিতা করে, ওদের পাওয়ারটা চলে যায়। তো দেখা যায় তখন ওই ব্যক্তিদের কি হয়, তারা যে কোনো রোগে খুব সহজে আক্রান্ত হয়ে যেতে পারে। এখানে কি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি কি আমার দেহের প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি, যেই কারণে দেখা যাচ্ছে যে স্পেশালি শ্বেত রক্তকণিকার মধ্যে CD4 জাতীয় শ্বেত রক্তকণিকা এবং অ্যান্টিবডি পরিমাণ কমে যেতে থাকে। সো দেখা যায় তখন ওই রোগীর যে কোনো রোগ হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সো এটার যেহেতু এখনও কোনো ভ্যাকসিন বা এই ওষুধ খেলেই সেরে যাবে এমন কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, এই রোগীর দেখা যায় শেষমেশ মৃত্যুবরণ মানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এটার কারণ কি কি হতে পারে, এই যে আক্রান্ত কোনো পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ মিলন কিংবা দুর্ঘটনাজনিত কারণে যখন রক্ত মানে একজনের কাছ থেকে ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ব্লাড ট্রান্সফিউশন লাগবে, আরেকজনের ব্লাড নিতে হবে, যার কাছ থেকে ব্লাড নিচ্ছে তার যদি এইডস থাকে, বা ধরো এমন একটা সূচ ব্যবহার করলো, ইনজেকশন ব্যবহার করলো যেটা এমন আরেকজনের ব্যবহার করা হয়েছে, বা অনেকে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ড্রাগস ইউজ করে, ওদের ক্ষেত্রে হতে পারে। বা এইডসে আক্রান্ত বাবা থেকে সরাসরি রোগটা ছড়ায় না, বাবার সাথে বাবার থেকে যখন মায়ের হয় তখন মা থেকে বাচ্চার মধ্যে এটা হতে পারে। এছাড়া এইডস জীবাণু ইনজেকশনে সিরিঞ্জ, সূচ এগুলোর মাধ্যমে যেতে পারে। তো এই কারণে তারপর নাপিত যখন সেলুনে যায়, সেলুনের নাপিতের যেই ব্লেডটা ওইটা যদি এইডস আক্রান্ত তার বডিতে, ধরো তার চুল কাটতে গিয়ে তার হচ্ছে এখানে হালকা করে লাগছে, সো ওই ব্লেডের মধ্যে তো রয়ে গেছে, হালকা কাটের কারণে ব্লাডে তো আসছে, ধরো কাটতে গিয়ে ওই ব্লেডের গায়ে হালকা একটু ব্লাড, বা যেই মানুষটার কাটতেছিল চুল তার চুলে হালকা, ওই যে বলে না চুল কাটতে গেলে একটু কেটে যায় যে সাইড দিয়ে, বা ছ্যাঁচ বা এরকম বলে আর কি, যে হালকা একটু স্ক্র্যাচ লাগছে আর কি। তো তখন কি ব্লাড আসলো, সো ওই ব্লেডের মধ্যে কিন্তু ওই জীবাণুটা চলে আসছে, ওই ব্লেড দিয়ে যার পরবর্তীতে যার করা হবে তাদের মধ্যে কিন্তু এটা চলে যেতে পারে। তারপর হচ্ছে এইডসে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে যখন প্রতিস্থাপন করা হচ্ছে, এই কারণগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং এইটা আক্রান্ত হওয়ার 6 মাসের মধ্যে রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথম দিকে খুবই হালকা থাকে, ধীরে ধীরে ওই রোগীর দেহে নানান ধরনের আরও রোগ লক্ষণ প্রকাশ পেতে থাকে, দ্রুত ওজন কমে যেতে থাকে, 1 মাসের বেশি সময় ধরে টানা জ্বর থাকে, 1 মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা থাকে, কয়েকদিন শুকনা কাশি থাকতে পারে, ঘাড় ব্যথা থাকে, বগলে ব্যথা থাকে, সারা দেহে চুলকানি হয় এবং ওই রোগীর দেখা যায় আরও অনেক রোগ খুব দ্রুত হতে থাকে কারণ তার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। সো মূলত এই রোগগুলোই হয়ে থাকে এবং এখানে দেখা যাচ্ছে লক্ষণ তোমাদের প্রশ্নে আসবে প্রতিকার কি। এখন প্রতিকার কি, যে মানে যেই কারণে ছড়ায় সে কারণগুলো করতে হবে, যে অনিরাপদ যৌন মিলন না হয়, তারপর অন্য কারো রক্ত নিলে ওই রক্ত যাতে প্রপার স্ক্রিনিং এর মাধ্যমে আসে, মানে সেটা যাতে একটা পরীক্ষার মাধ্যমে আসে যাতে ওই রক্তের মধ্যে আসলে আছে কিনা, স্ক্রিনিং এর মাধ্যমে আসতেছে। তারপর হচ্ছে গিয়ে সূচ ব্যবহার, মানে ড্রাগসের ক্ষেত্রে অনেকে যখন ড্রাগস নেয় তখন দেখা যায় ওই সূচ ইউজ করতেছে, তো ওইটা যাতে না করে। তারপর হচ্ছে গিয়ে সূচ, ইনজেকশন এগুলো ব্যবহারের ক্ষেত্রে মানে সচেতন হওয়া। তারপর হচ্ছে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও যে স্ক্রিনিং প্রসেসগুলো আছে সেগুলো যাতে ঠিকমতো মেনটেন করা হয়, এই জিনিসগুলো। এটা কারণ, যেই কারণে হচ্ছে কারণটার অপোজিটে হচ্ছে তোমার প্রতিকার হবে। তাহলে আমার এখন এমসিকিউ কি আছে, যে কোন উদ্ভিদের পুংস্তবক স্ত্রীস্তবক একই দেহে থাকলে সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলতেছি উভলিঙ্গ। তারপর স্ত্রীস্তবকে কোষ বিভাজন ঘটে কোন প্রক্রিয়া, স্ত্রীস্তবকে কোষ বিভাজন করতেছে আমার মিওসিস, কারণ প্রথমে তো মিওসিসের মাধ্যমে 2n থেকে n সংখ্যক হচ্ছে। তারপর পরাগধানীর ভিতরকার মাতৃকোষে ঘটে কোন বিভাজন, এটাও আমরা জানি মিওসিস, সেল ডিভিশন। তারপর হচ্ছে একটি আদর্শ ফুলের কয়টা অংশ, আদর্শ ফুলের 5টি অংশ থাকতেছে, যে ফুলের 5টা অংশ একটা অনুপস্থিত সেটা কি অসম্পূর্ণ ফুল থাকতেছে। তারপর উভলিঙ্গ ফুল কোনটা, উভলিঙ্গ ফুল হচ্ছে কি জবা, ধুতুরা। তারপর একলিঙ্গ ফুল লাউ, কুমড়া, ঝিঙ্গাও আছে, লাউ, কুমড়া, ঝিঙ্গা, কারণ এই 3টা তো না, সো এর অ্যান্সার হবে ঝিঙ্গা। তারপর হচ্ছে কোনটা অবৃন্তক ফুল, অবৃন্তক ফুল এখানে কোনটা, আমরা বলছিলাম বৃন্তক হইতে পারে, অবৃন্তক হইতে পারে, অবৃন্তক হচ্ছে হাতি সুর। তারপর হচ্ছে কি নিচের কোনটা উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ হচ্ছে ধুতুরা। তারপর হচ্ছে রজনীগন্ধা ফুলের পাপড়ি এবং বৃতি একসাথে, পাপড়ি আর বৃতি একসাথে মিলে একটা আলাদা অংশ তৈরি করে, এটা কি ধরনের ফুল, এটা হচ্ছে অসম্পূর্ণ, কারণ এরা যদি একসাথে হয়েছে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে উপস্থিত নেই।
দুইটা স্তবক মিলিত হয়ে একটা হয়ে আছে, তাহলে কিন্তু অসম্পূর্ণ। তো এরকম বেশ কিছু এমসিকিউ তোমাদের জন্য আমি স্লাইডটা নিচে দিয়ে দিব। আমরা টপিকের ভিতর, চ্যাপ্টারের ভিতর যে জিনিসগুলো পড়েছি সেটাই আছে। আমি যদি একটু সিকিউতে যাই, কোন কোন জিনিসগুলো থেকে মূলত তোমাদের প্রশ্ন আসে, এম এর গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে কি, আমার পুং গ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া বলছে এন অংশের গুরুত্ব, অর্থাৎ গর্ভাশয়ের গুরুত্ব। কারণ এখানে তোমার বলতে হবে যে এখানে এই গর্ভাশয়টাই কিন্তু ডিরেক্টলি প্রজননে অংশগ্রহণ করে, এখানে ডিম্বাণু তৈরি হয় এবং ডিম্বাণু তুমি গ্যামেটোফাইট তৈরির প্রক্রিয়া, স্ত্রী গ্যামেটোফাইট তৈরির প্রক্রিয়া এবং স্ত্রী গ্যামেটোফাইট যে প্রজননে অংশগ্রহণ করে সেটা ব্যাখ্যা করতে হবে। তারপর এখানে কি বলছি, এল সৃষ্টির প্রক্রিয়া। এল হচ্ছে গিয়ে পুং গ্যামেট, অর্থাৎ আমার এখানে কি কি প্রশ্ন আসবে, পুং গ্যামেটোফাইট, এই চ্যাপ্টার থেকে আমার পুং গ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া, স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের এরকম একটা চিহ্নিত চিত্র দিবে, দুইটার গুরুত্ব কি বা এইটার তুলনামূলক আলোচনা, সৃষ্টির তুলনামূলক আলোচনা, পরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন, দুইটার পার্থক্য, দুইটার সুবিধা কি অসুবিধা কি, তারপর হচ্ছে গিয়ে অমরার গুরুত্ব কি, অমরা কিভাবে, তারপর এইডস কি কি কারণে হয়ে থাকে, তারপর এইডসের প্রতিকার কি, এটার লক্ষণ কি, তারপর আমাদের ফুলের কি কি অংশ আছে, এটা থেকে হয়তো কিছু প্রশ্ন আসতে পারে। আমরা আরো কিছু প্রশ্ন দেখি কি কি প্রশ্ন আসছে, যে এক্স এর গ্যামেট তৈরির প্রক্রিয়া বলো। এক্স এর গ্যামেট তৈরির প্রক্রিয়া, যে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, যে এক্স এবং ওয়াই এর উপর নির্ভরশীল। তাহলে ফল এবং বীজ সৃষ্টিতে এক্স এবং ওয়াই এর উপর কেন নির্ভরশীল? কারণ ফল আর বীজ কিন্তু তোমার কিসের মাধ্যমে হচ্ছে, তোমার নিষিক্তকরণ। তো নিষিক্তকরণের জন্য এই দুইটা লাগবে, এই দুইটা হওয়ার পর নিষিক্তকরণ হবে, নিষিক্তকরণের পরে যে উদ্দীপনা আসতেছে সেটা দিয়েই কিন্তু আমার ফল আর বীজ তৈরি হচ্ছে। তারপর অনেক ক্ষেত্রে তোমরা স্পোরোফাইটের যে প্রথম কোষ, অর্থাৎ ফল আর বীজ সৃষ্টি, ওই পার্টটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর এখানে কি বলছে, এটা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের থেকে, এটা হচ্ছে ওই যে সহবাসী মানে মিথজীবিতা নিয়ে, আর এটা হচ্ছে কি অমরা কিভাবে সহযোগিতা করে। এটা হচ্ছে এইডস নিয়ে প্রশ্নটা, আর এটা এক্স আর ওয়াই কিভাবে কি তৈরি হচ্ছে, যে এখানে লক্ষণ আর কারণগুলো বলতে বলছে এইডস এর, আর পি এর এক্স ও ওয়াই এর ভূমিকা বলো বংশরক্ষায়, অর্থাৎ কিভাবে পুং জননকোষ আর স্ত্রী জননকোষ প্রজননে অংশগ্রহণ করে। এখানে বলতে হবে পুং গ্যামেটোফাইট তৈরি হয়, স্ত্রী গ্যামেটোফাইট কি তৈরি হয় সংক্ষেপে লিখে, তারপর বলতে হবে এদের নিষেক সম্পন্ন হয়, নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়, এই জাইগোটটা থেকে পরবর্তীতে প্রজননে অংশগ্রহণ করে, এবং এই যে নিষেক হচ্ছে এটাই পরবর্তীতে আমার নিষেকের যে উদ্দীপনা আছে, উদ্দীপনাটাই বীজ এবং ফল তৈরিতে সহযোগিতা করে। এই জিনিসটাই কনসাইসলি আনতে হবে। আমি যেই টপিকগুলো বললাম লাস্টে, এগুলো থেকে দেখবা বারবার বারবার বোর্ডের কোয়েশ্চেন আসছে। আমি তোমাদেরকে বোর্ড এবং টেস্ট পেপার সবগুলো কোয়েশ্চেন গো থ্রু করে আমি একটা লিস্ট বানাইছিলাম, ওই লিস্ট থেকে জিনিসগুলো বলছি। আই থিঙ্ক চ্যাপ্টারটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আল সি ইউ গাইস নেক্সট টাইম।